নিউজ কাউন্টার.এসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা জানেন যে সিনিয়র ডক্টরদের যেটা এমবিবিএস কোর্স শেষ করে বেরোনোর পর যে পোস্টিং হয়, এটা প্রশিক্ষণ বা শিক্ষা সম্পূর্ণ করার একটা অংশ বলতে পারেন, কারণ আনুষ্ঠানিকভাবে এটা কোনো জব না। এটা 3 বছরের জন্য একটা বন্ড দিয়ে তারা এই কাজটা করতে যান। অর্থাৎ সার্ভিস কোডের মধ্যে যেটা বোঝায়, নিয়মিত চাকরি বলতে যেটা বোঝায়, এই সিনিয়র ডক্টরদের যে ফেলোশিপ সেটা নয়। তো সেই সিনিয়র ডক্টর নিয়োগ করার ব্যাপারটা নিয়ে একটা দীর্ঘসূত্রিতার কথা শোনা যাচ্ছিল। কাউন্সিলিং শেষ হয়ে গেছে, কে কোথায় পছন্দ মতো জায়গায় যাবেন ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, যারা পাশ করে বেরোনো সদ্য ডাক্তার। এবং এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ কে কোথায় যাবেন সেটা বলবার সুযোগ আসে হচ্ছে নতুন যে নিয়ম, এখন কার কীরকম ফল হয়েছে তার ভিত্তিতে। এটা আটকে ছিল প্রায় 787 জনের কাছাকাছি পুরনো ব্যাচের, এবং নতুন ব্যাচেরও সময় হয়ে গেছিল। এই সিনিয়র ডক্টর যে 3 বছরের যে অস্থায়ী চুক্তি, অর্থাৎ তাদের ডাক্তারি করা এবং কাজ শেখার যে হাউস স্টাফশিপ বলা যেতে পারে সম্প্রসারিত, সেই সুযোগটা অবশেষে 2 দফায় প্রায় 1500 সিনিয়র ডক্টরদের তালিকা প্রকাশিত হয়েছে। তারপরে যেটা ইন্টারেস্টিং দেখা গেছে যে সবাই তাদের পছন্দ মতো, অর্থাৎ তাদের পছন্দ মতো মানে মেরিট অনুযায়ী, মার্কস অনুযায়ী তার যা প্রাপ্য, সেই চাহিদা মতো তারা তাদের কাজের জায়গা পেয়েছেন, হসপিটাল পেয়েছেন। সিনিয়র ব্যাচে মানে যাদের তালিকাটা দেরিতে বেরোলো, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেবাশিস হালদার এবং পরের ব্যাচে অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া, এই 3 জন পরিচিত মুখ গত বছর 9 আগস্ট রাতে আরজি করের নারকীয় যে ধর্ষণ এবং হত্যার ঘটনার পর যারা প্রতিবাদে মুখর হয়েছিলেন, চিকিৎসকদের আন্দোলনে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে যে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল, তার পুরোভাগে ছিলেন। সেই 3 জনেরকে সিঙ্গল আউট করে কার্যত কাউকে মালদার গাজলে পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়া, কাউকে পোস্টিং দেওয়া হয়েছে রায়গঞ্জে। দেবাশিস হালদার তিনি চেয়েছিলেন হাওড়া, তার যা মার্কস অনুযায়ী, এমবিবিএসে প্রাপ্ত নম্বর অনুযায়ী তার যখন প্রাণ এসেছিল। পরবর্তীতে আলাদা করে নোটিশ বার করে বলা হয়েছে যে না, আপনি যান গাজলে যোগ দিন। যেটা ইন্টারেস্টিং, যখন কাউন্সিলিং হয়েছিল তখন গাজলে কোনো শূন্য পদই ছিল না সিনিয়র ডক্টরের। বাকিদের মধ্যে একজনকে বলা হয়েছে রায়গঞ্জে যোগ দিতে, আর একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে চিকিৎসক তারা, তাদের একটা ভিডিও আমি দেখছিলাম, সেখানে এই ডাক্তার আন্দোলনের নেতা যাদের স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছেন আমাদের মাননীয় রাজ্য সরকারের মেডিকেল শিক্ষা দপ্তর, তারা বলছিলেন যে আমাদের যে কোনো প্রান্তে কাজ করতে যেতে কোনো আপত্তি নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। একটা আইটি সেল থেকে শাসক দলের যে প্রচার করা হচ্ছে যে এরা গ্রামের মানুষের চিকিৎসা দিতে চাইছে না, তাহলে কি চাঁচলের মানুষ চিকিৎসা পাবে না? তাহলে কি রায়গঞ্জের মানুষ চিকিৎসা পাবে না? তাহলে কি পুরুলিয়ার মানুষ চিকিৎসা পাবে না? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফেডারেশন WBJDF এর প্রতিনিধিরা সল্টলেকে স্বাস্থ্য ভবনে মিটিং করে বেরোনোর পর যে ভিডিও বার্তা প্রচার করেছেন, সেখানে পরিষ্কার করে বলছেন যে ব্যাপারটা এরকম নয়। আমরা বিনা পয়সায় যেখানে শ্রম দিই, অভয়া মঞ্চর ব্যানারে আমরা আরও দুর্গমতম জায়গাতে
কাজ করেছি, চিকিৎসা দিয়েছি এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রশ্নটা হচ্ছে এখানে স্বচ্ছতার প্রশ্ন, অর্থাৎ যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যে ম্যানিপুলেশনের প্র্যাকটিসের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, এখানে সেই নীতিটা ভায়োলেটেড হচ্ছে, অর্থাৎ এটা নর্মস ভায়োলেটেড হচ্ছে। এটা বেআইনি কিছু না, এটা কোথাও লেখা নেই যে রাজ্য সরকার এই সিনিয়র ডক্টরদের কাউকে গাজলে পোস্টিং দিতে পারবেন না, কাউকে পুরুলিয়া পোস্টিং দিতে পারবেন না, বা কাউকে রায়গঞ্জে দিতে পারবেন না। দিতে তো হবেই, নাহলে সেই হাসপাতালগুলো কারা চিকিৎসা করবেন? বিষয়টা হচ্ছে নর্মস, যেটা আমি আমার মার্কস অনুযায়ী যেটা চেয়েছি, আমার যখন টার্ন এসছে অ্যাভেলেবল যা জায়গা রয়েছে সে তার মধ্যে থেকে আমি যে হাসপাতালটা বেছে নিয়েছি, যেমন দেবাশিস হালদার শুনলাম হাওড়ার হাসপাতাল বেছে নিয়েছিলেন, কেউ বোধহয় আরামবাগ বেছেছিলেন। তো সেই জায়গাগুলোর থেকে কেউ মার্কসের জায়গা থেকে আরজিকর পেয়েছিলেন, তার বদলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো তাদের মতামতের তোয়াক্কা না করে। এইখানে হচ্ছে নর্মস ভাঙার প্রশ্ন, এইখানে স্বচ্ছতা লঙ্ঘন করার প্রশ্ন। তাহলে এই মার্কসের ভিত্তিতে কাউন্সিলিংয়ের করবার দরকারটা ছিল কি? লটারি অনুযায়ী, অথবা আগে যেরকম থ্রেট কালচারের সিন্ডিকেটেড বিচার অনুযায়ী কাছের লোকজনকে আরজিকর, এনআরএস অমুক অমুক জায়গায় দিয়ে দিলাম, বাকি লোকজনকে যেখানে যেখানে দূরের দূরের যেগুলো টিচিং হসপিটাল আছে সেখানে পাঠিয়ে দিলাম, চুকে যেত। অর্থাৎ এখানে সরকার যেটা করেছে, সরকার গাজলের, পুরুলিয়ার বা রায়গঞ্জের মানুষকে আলাদা করে ভালো ডাক্তার পাঠানোর জন্য এই সমস্ত আন্দোলনের মুখকে পাঠাচ্ছেন তা নয়। তারা কার্যত এই মেসেজটা পৌঁছে দিতে চেষ্টা করেছেন যে যদি তুমি শাসকের বিরুদ্ধে থাকো তাহলে পারে তোমাকে বাপু অসুবিধার মধ্যে পড়তে হবে। এটা পুরনো প্র্যাকটিস, আমরা আগের জমানাতেও কিছু কিছু দেখেছিলাম। কিন্তু এরকম গ্রস ভায়োলেশন, বিশেষ করে যখন একটা বার্নিং ইস্যু যেটা একটা কোনোভাবে সীমিত হয়ে সমস্ত হাসপাতালগুলো যেগুলো সাধারণ মানুষের, যাদের দামি নার্সিংহোমে ভর্তি হওয়ার ক্ষমতা নেই, মূল ভরসার জায়গা, সেগুলোতে চিকিৎসকরা ফেরত গেছেন, চিকিৎসার কাঠামো চালু করা গেছে। নতুন করে উস্কে দেওয়ার জন্য এইটা একটাই কারণ, সেটা হচ্ছে শাসকের ইচ্ছা পূরণ, বুঝিয়ে দেওয়ার ক্ষমতা। ওই চিকিৎসকরা বলছিলেন আজকে যে যিনি স্বাস্থ্য সচিব স্বরূপ নারায়ণ নিগম, তিনি বলেছেন আপনারা যা পারেন করে নিন, সরকার ইচ্ছে করলে যা ইচ্ছে করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা তার মানে হচ্ছে বুঝিয়ে দেয়া, অর্থাৎ তুমি যদি শাসকের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রতিবাদ করো এবং সেই প্রতিবাদ যদি শাসকের মনে হয় যে কার্যত তার বিরুদ্ধে প্রতিবাদে পরিণত হচ্ছে এবং তুমি যদি সেই আন্দোলনের নেতৃত্বে থাকো, তাহলে পারে তার পরিণাম তোমাকে ভুগতে হবে। আসলে কিছুই না, এটা ভয় দেখানোর চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে শাসক ভয় তখনই দেখানোর চেষ্টা করে, সাধারণ মানুষে ভয় তৈরি করবার চেষ্টা করে যখন শাসক নিজে ভয় পেয়ে যায়। আপনি দেখবেন কোণঠাসা যখন বিড়াল হয়, সে তখন পিঠটা ধনুকের মতো বেঁকিয়ে গড়গড় গড়গড় করে একটা আওয়াজ করে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে। আসলে বিড়ালটা নিজে কিন্তু কোণঠাসা হয়ে ভয় পেয়ে গেছে। আজকে আমাদের শাসক দল যে মুভ নিচ্ছে, তাতে এটা কিন্তু আমার মনে হচ্ছে শাসক দল এই যে ভয় দেখানোর চেষ্টা করছে, আসলে শাসক নিজে ভয় পেয়ে গেছে। জুনিয়র ডাক্তার আন্দোলন অতীতেও হয়েছে, সেই আন্দোলন থেকে যারা উঠে এসেছেন অতীতে, আমি 80 দশকের কথা বলছি, বামফ্রন্টের আমলে 83 জুনিয়র ডাক্তার আন্দোলনের কথা বলছি, সেখানে কিন্তু আমি দেখেছি যে জুনিয়র ডাক্তার আন্দোলন থেকে যারা উঠে এসেছেন তাদেরকে সরকারকে ভয় দেখানোর জন্য দূরে পাঠাতে হয়নি, স্বেচ্ছায় দূর দূরান্তে তারা কাজ করেছেন।
আমি ছত্তিশগড়ে একবার গিয়েছিলাম, যখন শহীদ শ্রমিক নেতা শঙ্কর গুহ নিয়োগী একটা হাসপাতাল গড়ে তুলেছিলেন ওখানে শ্রমিকদের জন্য। এখনও সেই হাসপাতাল আছে, শহীদ হাসপাতাল, দল্লি রাজহারাতে। সেখানে গিয়ে আমি মুখোমুখি হয়েছিলাম পূর্ণব্রত গুণের। ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা। ডক্টর পূর্ণব্রত গুণের কোয়ার্টার্স বলতে ছিল হচ্ছে ওই খোলার ছাউনি দেওয়া একটা ঘর। আমাকে নিয়ে গেছিলেন উনি, আমার মনে আছে। এই পূর্ণব্রত গুণ আপনারা এখন চিনবেন অভয়া মঞ্চের অন্যতম সংগঠক, গুরুত্বপূর্ণ মুখ হিসেবে। তো পূর্ণব্রত গুণ দল্লি রাজারায় গিয়েছিলেন, শ্রমিকদের মধ্যে বছরের পর বছর পড়ে থেকেছেন। ইচ্ছে করলে তো প্র্যাকটিস করতে পারতেন, নার্সিংহোমে কমিশন ডাক্তার হতে পারতেন, গাড়ি বাড়ি কিছুর অভাব হতো না। আমি জুনিয়র আন্দোলনের মুখ ডক্টর অনিল সাহাকে দেখেছি, আরজি করের ব্রাইট স্টুডেন্ট ছিলেন। অনিল সাহা ইন্দো জাপান স্টিলের শ্রমিকদের নিয়ে শ্রমজীবী হাসপাতাল চালিয়ে গোটা জীবনটা কাটিয়ে দিলেন। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে এদের ওই গাজল বা রায়গঞ্জ বা পুরুলিয়ায় পাঠালে তাদের মরাল ভেঙে যাবে, আপনারা এটা ভুল করছেন। তারা যদি সত্যি আন্দোলনের নেতৃত্বে দায়বদ্ধ মানুষ হয়ে থাকেন এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে, যারা সেটা আজকের ক্লিপিংয়েও বলেছে যে আমরা এটা মানুষের কাছে দায়বদ্ধ যে কোনো প্রান্তে কাজ করতে। আমাদের ওই মালদা, রায়গঞ্জ ইত্যাদি নিয়ে কোনোটাই কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে যে পদ্ধতিতে এই কাউন্সিলিংয়ের নির্ধারিত মেধা তালিকার উপর দাঁড়িয়ে যে হাসপাতালে যেখানে জায়গা পেয়েছিলেন তাদের মধ্যে থেকে 3 জনকে বেছে নিয়ে আপনারা আপনাদের মত অনুযায়ী মনে করছেন পানিশমেন্ট পোস্টিং দিচ্ছেন। অর্থাৎ আপনাদের ধারণা হচ্ছে, আপনাদের চিন্তার দৈন্য হচ্ছে এইটা যে আপনারা মনে করছেন যে রায়গঞ্জের পোস্টিংটা তার মানে পানিশমেন্ট পোস্টিং। আপনারা মনে করছেন যে ওই পুরুলিয়ায় পাঠিয়ে দিলাম সেটা একটা পানিশমেন্ট পোস্টিং, আমি কাউকে গাজলে পাঠিয়ে দিলাম ওটা একটা পানিশমেন্ট পোস্টিং। এইটা আপনাদের চিন্তার দৈন্য। কারণ এই বাচ্চা বাচ্চা ছেলেরা প্রেস মিট করতে গিয়ে বলছে যে আমাদের কালিম্পং থেকে বেলপাহাড়ি কোথাও গিয়ে কাজ করতে আপত্তি নেই। আমাদের প্রশ্নটা সম্মানের প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন। যে নীতির ভিত্তিতে, নর্মসের ভিত্তিতে এই কাউন্সিলিং হওয়ার কথা ছিল, আপনাদের এই সরকারি নির্দেশনামা এটা সেই নীতিকে ভায়োলেট করছে, সেই স্বচ্ছতাকে আরও একবার ভায়োলেট করছে। যে থ্রেট কালচারের বিরুদ্ধে গত 9 আগস্ট থেকে 2024 রাজ্যের গোটা নাগরিক সমাজ ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সাথ দিয়ে লড়াই করেছে, আপনারা সেই থ্রেট কালচারটাকে ব্যাকডোর দিয়ে ফেরত আনবার চেষ্টা করছেন। আসল কথাটা আমার যেটা মনে হচ্ছে, শাসক তখনই ভয় দেখাতে যায় যখন সে নিজে ভয় পেয়ে যায়। এরই বৃহত্তর ফর্ম হচ্ছে যে কোনো একজন এই সংসদীয় ব্যবস্থায় বিশ্বাসী গেরিলা নেতা যিনি রাষ্ট্রের হাতে নিহত হন, তার শবদেহটা পর্যন্ত শাসক ফেরত দেয় না, ভয় পেয়ে যায়, গোপনে পুড়িয়ে ফেলে। আর তারই মিনিয়েচার ফর্ম হচ্ছে এইটা যে প্রতিবাদী মুখেরা আন্দোলন করেছে তাদেরকে আমার হাতে যেটুকু বেইজ্জত করবার, হ্যারাস করবার ক্ষমতা আছে আমরা সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। পপুলার শাসক সে মানুষের কনসেন্টের উপর টিকে থাকে। পপুলার যে শাসক তার ক্ষমতা থাকে যে তার বিরোধিতা করছে তাকেও তার ইকোসিস্টেমের মধ্যে অ্যাকোমোডেট করবার সম্মান দিয়ে। আর সেটা যদি না থাকে সেই সমস্ত স্বৈরতন্ত্রের কিন্তু স্থান শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুড়েই হয়ে থাকে। TheNewsCounter.s আজকের মতো এই পর্যন্ত। আমাদের কমেন্ট সেকশন খোলা থাকে, আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। আপনারা একমত হন বা ভিন্নমত হন, আপনারা চাইলে আমাদের এই ইউটিউব TheNewsCounter.s সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোড।